যেটা বলতেছিলাম, আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নাও, মানে তার আগে একটু তোমরা বলো যে পিছনে যে যোগান করতে দিছিলাম সেই যোগানের মধ্যে কারো কোথাও কোনো তেমন বড় ধরনের সমস্যা আছে কিনা। মায়েদা মিউট করে নাও, মিউট করো মায়েদা, মিউট করো। কি কারো কোনো সমস্যা আছে বলো। স্যার, ওই স্বল্পকালীন যোগান রেখা আর দীর্ঘকালীন যোগান রেখা ওইটা একটু আমার সমস্যা ছিল। স্বল্পকালীন যোগান রেখা, দীর্ঘকালীন যোগান রেখা, এটা মেজর কোনো কেস না। আর বলো, আর আর নাই, তাহলে আমি নেক্সট ক্লাসে যাব, মানে নেক্সট মানে টপিকে যাব কিনা। যোগান ছিল একদম চাহিদার অনুকরণ, অর্থাৎ চাহিদা থেকে সরাসরি যোগান আসে সব বিষয় নিয়ে। আমি তাহলে, তোমরা যেহেতু কোনো প্রশ্ন করতেছো না, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হই। ঠিক আছে, আজকে যে আমরা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটার মধ্যে আহ, প্রশ্ন এক আসে স্থিতিস্থাপকতা থেকে বেশি, আর দ্বিতীয়টা আসে এই ভারসাম্য কেন্দ্রিক প্রশ্ন আসে। এটা হচ্ছে ভারসাম্য, যার ইংলিশে যাকে বলা হয় ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা, যেটাকে সাধারণত এটাকে ই দ্বারা সূচিত করে বিন্দু দেওয়ার ক্ষেত্রে, আর এমনিতে ই দ্বারা তো স্থিতিস্থাপকতা সূচিত করে, ই ই সি, এটা ইকুইলিব্রিয়াম যার আদি অক্ষর। আচ্ছা, প্রথমে আমরা একটু অন্য বিষয়ে একটু আলোচনা করি। আমরা যখন মানুষ উল্টোপাল্টা করে বা মানুষ উল্টোপাল্টা বলে, অর্থাৎ যা বলার কথা না তা বলে, যা করার কথা না তা করে, ওই ধরনের মানুষকে আমরা কি বলি? পাগল। পাগল বলা যাবে না এখন সংবিধানে বা অনুসারে, আইন অনুসারে পাগল স্যার, বলা যাবে না, ভারসাম্যহীন। ভারসাম্যহীন বলা যাবে, যে ভারসাম্যহীন অর্থাৎ প্রতিবন্ধী। কখন কোন আচরণ করে এটা আসলে বোঝা যায় না। তাহলে সংক্ষেপে একদম ভারসাম্য তুমি প্রথমেই যখন বোঝো, ধরে নাও এটা একটা স্থিতি অবস্থা, অর্থাৎ স্থিতি অবস্থা কিভাবে স্থিতি আসবে, যেমন মানুষ যখন ম্যাচিউরড আচরণ করে, অর্থাৎ যখন যে পরিস্থিতিতে যেরকম করা সেরকম করবে, উল্টাপাল্টা করবে না, জাস্ট একটা থাকবে, তখন যারা এগুলো না মানে করে না তাদেরকে আমরা ভারসাম্যহীন বলি। আচ্ছা, ওদিকে আমরা না গিয়া সরাসরি এসে আসি। ভারসাম্য হচ্ছে একটা স্থিতি অবস্থা যেখানে দুইটা পরস্পর বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা এমন একটা অবস্থায় উপনীত হবে যেখান থেকে কোনো পক্ষই আর সরে যেতে চাইবে না, সেটা হচ্ছে ভারসাম্য। আবার দেখো, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া করবে কারা? দুইটা বিপরীতমুখী শক্তি। দুইটা বিপরীতমুখী শক্তি পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা এমন এক অবস্থায় উপনীত হবে যেই অবস্থা থেকে সহজে কেউ সরে যেতে চাইবে না, সেটাই হচ্ছে ভারসাম্য। আমরা যদি একদম এইভাবে ধরি, যেমন আমরা সালিশি যে করে, সালিশি ব্যবস্থা গ্রামে করে, তাহলে দুইটা একদম দুইমুখী দুইটা শক্তি নিয়ে বসে, তারপর আলাপ আলোচনার মাধ্যমে একে বকা দিয়ে ওজোকে বকা দিয়ে মধ্যস্থ একটা অবস্থা মধ্যে নিয়ে আসে, যেটা দুই পক্ষই যদি মানে, তাহলে সেটাই হয় সালিশ। আমরা অর্থনীতির দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এটাও এরকম, যে পরস্পর বিপরীতমুখী দুইটা শক্তি পারস্পরিক ঘাত প্রতিঘাত বা ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা এমন একটা অবস্থায় পরিণত হবে যেখান থেকে কোনো পক্ষই আর সরে যেতে চাবে না, সেটা হচ্ছে ভারসাম্য। এটা আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা, ভারসাম্য। আর আমি এটা শিওর দিয়ে যতগুলো পড়ছো তার মধ্যে এটা তোমরা মোটামুটি কেউ বলতে পারবে না যে মজা পাচ্ছ না, এবং এটার মধ্যে আরো বেশি মজা পাবে যদি যদি বোঝো। শর্ত থাকতে হবে, যদি বোঝো, যে বুঝবা সে মজা পাবে। এটা একটা মজার টপিকস, আমার পড়াইও ভালো লাগে, আর আমার এমনিতেই মানে এই বিষয়টা হচ্ছে পছন্দের বিষয়, আমি পড়াইতেও পছন্দ করি এবং আমার নিজেরও ভালো লাগে এই যে ভারসাম্যটা পড়াইতে। আচ্ছা, এখন ধরো আমরা যে
এতদিন অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের শুরু থেকে আমরা যখন আলোচনা করে আসছি, আমরা কি এরকম বিপরীতমুখী দুইটা শক্তি আমরা পাইছি কিনা? জি স্যার। কি কি পাইছি? স্যার দাম এবং চাহিদার ভিতরে। কোথায় স্যার বিপরীতমুখী দুইটা? চাহিদার যোগান। গুড, সুহা ঠিক মতো বলছে, চাহিদা এবং যোগান। কারণ কি, দাম যখন বাড়ে তখন চাহিদা কি হয়? স্যার কমে। আর যোগান কি হয়? বাড়ে। যোগান তো বাড়ে। তাহলে দেখো একই ঘটনায়, একই ঘটনার ক্ষেত্রে সুইটি কথা বলো না, তোমার হারমোনিয়ামটা একটু থামাও, কথা না বললে রেখে দাও। আচ্ছা, ওই যে যে মানে যেটা বলতেছি যে একই ঘটনায় মানে চাহিদা যে আচরণ করে ঠিক উল্টো আচরণ করে কি যোগান। এইটাই হচ্ছে আসলে বিপরীতমুখী ঘটনা। আমরা তাহলে এই চাহিদা এবং যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে অবস্থাটা অর্থাৎ চাহিদা এবং যোগান, চাহিদার পিছে থাকে কারা? ক্রেতা। আর বিক্রেতার পিছে থাকে কি? বিক্রেতা। দুই পক্ষই মেনে নেবে। স্যার বলো স্যার বলো। এটার তো ভিডিও আবার পরে দিয়ে দেবেন না রেকর্ডটা? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। স্যার রেকর্ড আমি তো গ্রামে আসছি, নেটে প্রবলেম হইতেছে, আমি একটু বের বের হওয়ার হবো দরকার স্যার। নাই, তুমি সুন্দরভাবে শুনতেছো, তোমার কি কাজ আছে সেই জন্য বের হবা? না স্যার, মানে আমি রাস্তায় বসে বসে থাকো। কাজ করি। আর রাস্তায় বসে যতক্ষণ পারো ততক্ষণ করো। আজকের এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলতেছি, যতক্ষণ পারো। আচ্ছা স্যার। তবে আবার অন্ধকার থাকো না, এরকম বাড়ির আশেপাশে আলোতে থাকো যতক্ষণ পারো আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম খেয়াল করো। তাহলে দেখো এই যে চাহিদা এবং যোগান বিপরীতমুখী শক্তি, এটা আমরা জানছি। কারণ একই ঘটনায় দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমে যায়, দাম যদি কমে যায় চাহিদা বেড়ে যায়, অর্থাৎ তারা দুইমুখী আচরণ করে। তাহলে এই চাহিদা এবং যোগান পারস্পরিক ক্রিয়া দ্বারা এমন একটা অবস্থায় উপনীত হবে যে অবস্থাটা এই যে চাহিদার পিছনে যে ক্রেতা আছে সে মেনে নেবে, আর যোগানের পিছনে যে বিক্রেতা আছে সেও মেনে নেবে। আমরা এটা একটা আনঅফিশিয়াল অর্থাৎ আমরা বুঝাবার জন্য একটা উদাহরণ তোমাদেরকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, ধরো বাজারে একজন বিক্রেতা ভালো আঁকে কি? এর মধ্যে এখানে ভালো আঁকে কি? ইস্তারে পাইলে আমি একটা মাছ আঁকাই রাখতাম। লুনা ভালো আঁকে? স্যার আমি আঁকতে পারি। কে? জাকিয়া কথা জি বলছে? স্যার। আচ্ছা, যাই হোক, যে একটু ভালো আঁকে তার পাইলে আমি এখানে এটা একটা মাছ আঁকাই নিতাম। আমার তো ভালো হয় নাই। আচ্ছা, ধরলাম, সাপোজ তোমরা ধরে নাও এটা মাছ, এবং ধৈর্যই নাও যেটা, আর একটু তোমাদের কষ্টই দিলাম, অর্থাৎ কষ্ট করে এটা ধরতে হইবে। ধরো এটা ইলিশ মাছ, কিছু করার নেই, একা না হইলো। ধরো এরকম একটা ইলিশ মাছ। তাহলে ইলিশ মাছ নিয়ে কে, ধরো তুমি যাচ্ছ, রাস্তার পাশে একজন বিক্রেতা ইলিশ মাছ নিয়ে বসে আছে। তাহলে এইটাকে ঘিরে দুই দল থাকে না, বা দুই ব্যক্তি থাকবে, হয়তো তুমি তখন গেলা, তাহলে যে নিয়ে আসছে সে হচ্ছে ধরো বিক্রেতা, খেয়াল করো কিন্তু, আর তুমি গেলা ক্রেতা, ঠিক আছে? তাহলে বিক্রেতার ক্রেতা এদের উদ্দেশ্য কি এক? না স্যার। উদ্দেশ্য এক না। একজন হচ্ছে বিক্রি করবে আর একজন হবে কিনবে। আচ্ছা, এই কথাও আমি বাদ দিলাম, ধরলাম তার উদ্দেশ্য এক, কিন্তু বিক্রেতার টার্গেট কি? মাছটা কম দামে কিনতে হবে। বিক্রেতার টার্গেট স্যার মাছটা বেশি দামে বিক্রি করা। সে বিক্রি করতে যাবে। হ্যাঁ, বিক্রেতা বেশি দামে কিনবে আর ক্রেতা পাগলে মাগনা নিয়ে আসবে, অর্থাৎ সে যত পারে দাম কম দেবে। তাহলে এই ক্রেতার বিক্রেতার বিপরীত শক্তি, এটা তো বুঝছো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এই যে ক্রেতা বিক্রেতার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো এই মাছটা বিক্রি করবেন? তা বলছে হ্যাঁ করবো। তাহলে বললো কয় টাকা? সে বললো এটার দাম হচ্ছে 2000 টাকা। এখন তো ক্রেতা তো ফায়ার হয়ে গেছে, কই ইলিশ মাছে কি এটা কি সোনা দিয়ে বান্ধাইলে নাকি? আপনি এত দাম চান কা? আর ইলিশ কি বিদেশ থেকে আসে নাকি? আমাদের এই ইলিশ এত দাম হইবে কা? সে বুঝাইলো। তারপর বললো যে না, আপনি পারলে কত দেবেন বলেন। সে কইলো এর দাম বড় জোর 1000 টাকা নিতে পারো। তখন ধরো সাপোজ বড় মাছই আমি বললাম, দাম আরো কম বাজারে থাকুক, আমি উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তখন বিক্রেতা উল্টে বললো যে এতে ইলিশ মাছ পাইবেন না, ইলিশ মাছের খোঁজ পাইতে পারেন, আর লেজটা যদি পায়। তখন তো এর তো সেই এটা বলো বিক্রেতা বললে, তো ক্রেতা তো ঠিক হয়ে গেল যে এই করো। তারপর জিজ্ঞাসা যে তোমার বাড়ি টাড়ি কই? তা বললো যে এর বাড়ি
ধরো কোনো একটা তোমার বাড়ির আশেপাশে বললো, ও তুমি তাহলে ঠিক আছে স্যার, এটা খালি আপনার জন্য খালি আপনার জন্য এটা হচ্ছে 1800 টাকা। ও বললো তাই ঠিক আছে, আমাকে দেশি লোকই যাও, তুমি যা 200 টাকা বাড়াই নাও, 1200 টাকা পাবা। এখন দেখো কি বিক্রি হইলো? বিক্রি হয়েছে? না স্যার। হয় না। তখন ধরো আরো কিছু কথার মধ্যে আমি সংক্ষেপে আগাই, আরো কোনো কথার মধ্যে পরিচয় টরিচয় দেওয়ার পরে আচ্ছা বললো তা ঠিক আছে স্যার আপনি করেন, আর 200 টাকা কম দেন, অর্থাৎ 1600 টাকা, এর নিচে আর আমি পারবো না। সে বললো 200 আর 200 টাকা তুমি পাবো, 1400 টাকা, এর মধ্যে পাইলে পাও, নালে দাও, নালে গেলাম। বিক্রি হয়েছে মাছ? না স্যার। আচ্ছা, বিক্রি হয় না। তখন ধরো পাশ দিয়ে একজন যাওয়ার ফলে বললো যে এই মাছ কি অবস্থা, বললো যে এই 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 ঘটনা। সে শুনে বললো তাহলে দুইজন তো কাছাকাছি আসছেন, ঠিক আছে আপনি 100 টাকা বাড়াইয়া আর তুমি 100 টাকা কমাইয়া 1500 টাকায় নিয়ে নাও। তাহলে এই যে 1500 টাকা, এটা এই পক্ষ যদি মেনে নেয় আর এই পক্ষ যদি মেনে নেয় তাহলে মাছটা বিক্রি হবে। ঠিক আছে? তাহলে এই যে 1500 টাকা, এইটা হচ্ছে ভারসাম্য, এটা হচ্ছে ভারসাম্য অবস্থা। দেখো যে এর উদ্দেশ্য ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি করবে, এর উদ্দেশ্য ছিল কম দামে কিনবে। তো এরকম করতে করতে যেটা আমরা লোকালি ইউজ করি, যে দর কষাকষি করতে করতে এমন একটা অবস্থান চলে আসছে যখন দুই পক্ষই এই দামটা মেনে নিছে, তাহলে দুই পক্ষই স্থির অবস্থায় আসছে, তখন এটা হচ্ছে ঠিক। বাজারে এমনই ঘটনা ঘটে যে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া দ্বারা, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে এই যে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে একটা দাম নির্ধারিত হয়, সেই দাম উভয় পক্ষ যদি মেনে নেয় তাহলে মাছটা বিক্রি হয়, এবং সেই অবস্থা কি বলা হয়? ভারসাম্য। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? কথা কও। জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি, এখন আমরা তাহলে ভারসাম্য অবস্থায় আমরা ছবি দিয়ে বুঝাবো, লেখচিত্র দিয়ে বুঝাবো, সব দিয়ে আমরা এটাকে বুঝাবো। এখন আগে একটা ছোট্ট একটা ছবি দিয়ে আমি একটু বুঝাই, যে ছবি থাক আমরা ফাইনালি বুঝাবো। তাহলে চাহিদা রেখাটা কেমন হয়? স্যার এটা তো নিম্নগামী হয়। নিম্নগামী। যোগান রেখা কেমন হয়? স্যার ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী। দুইটা মাঝখানে কি হয়? পরস্পরকে ছেদ করে। এই যে ছেদ করবে যেখানে, সেইটা হবে ভারসাম্য। ঠিক আছে? পরস্পর যেখানে ছেদ করবে, এই ছেদ করার জায়গায় মানে কি, এখানে চাহিদাও যা যোগানও তা, চাহিদা এবং যোগান যেখানে পরস্পর সমান হয়ে যাবে সেই অবস্থায় ভারসাম্য লাভ করবে। ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হবে সেটা হবে ভারসাম্য দাম। খেয়াল করো, তাহলে এটা যদি ভারসাম্য, যদি আমি পি বার উল্লেখ করি তাহলে পি বার হচ্ছে ভারসাম্য দাম, আর যদি আমি কিউ বার উল্লেখ করি তাহলে কিউ বার হচ্ছে ভারসাম্য পরিমাণ। আবার খেয়াল করো যে চাহিদা যোগানের, এটা কি ডিডি চাহিদা রেখা, এস এস যোগান রেখা। চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া দ্বারা, ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা, বা চাহিদা যোগানের পারস্পরিক সমতা দ্বারা যে অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থাটা হচ্ছে ভারসাম্য অবস্থা। এই ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় সেই দাম হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি হয় সেটা হচ্ছে কি ভারসাম্য পরিমাণ। তাহলে দেখো তোমাদের ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য অবস্থা এগুলো কিন্তু জ্ঞানের মধ্যে আসে। তাহলে চাহিদা, আবার আমি রিপিট করি, চাহিদা এবং যোগানের পারস্পরিক সমতা দ্বারা যে দাম নির্ধারিত হয় তাই হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি হয় তাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলে এটা একদম তোমার ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি নিশ্চিত যেখানে যারা আজকে ক্লাস করবা এরা এটা নিয়ে খুব বাসায় বেশি সময়ও দেওয়া লাগবে না। যদি থাকো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাদের উপস্থিতি আজকে হচ্ছে এই 19-20 মধ্যে ওঠানামা করতেছে, যেখানে আমার এনলিস্টেড স্টুডেন্ট প্রায় 30 জন। আমি এদের কি পদক্ষেপ নেব একটু ভাবতে হবে। আচ্ছা, এ কি আসছো? আমি যে একে খুঁজতেছিলাম, মিম হাতেমারি কলেজের মিম কি আসছো? নাই মনে হয়। নাই মনে হয়। আচ্ছা, আচ্ছা এখন আমরা তাহলে চাহিদা যোগানের ক্ষেত্রে ভারসাম্য কখন লাভ করে? স্যার ও আসে নাই, আচ্ছা, ও নাকি গ্রামের বাড়িতে আছে, তো ওই জায়গায় নেট প্রবলেম। তুমি তার সাথে কি যোগাযোগ করছো? জি স্যার।
তুমি একদিনের মধ্যে তার সাথে খাতির করে ফেলাইছো? না স্যার, মানে আগে থেকেই ছিল, ইংরেজি পড়ি তো একসাথে। ও যাই হোক, ভালো না, আমি চাই তো এইটাই, একজন না থাকলে আরেকজন একটু তথ্য দাও, স্বাভাবিক এটা। আমি তো তোমাদের এইটাই বারবার বলতেছি জি যে স্যার। একজন আরেকজনের সাথে পরিচিত হও, একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখো, এর সমস্যা জানো ওর সমস্যা জানো। আচ্ছা, তাহলে দেখো যে চাহিদা যোগানের ক্ষেত্রে ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে, কেউ একটু অ্যান্সার করো। স্যার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ধারা। আচ্ছা, কিভাবে নির্ধারিত হবে চাহিদা যোগানের বা ক্ষেত্রে ভারসাম্য? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা আরো স্পষ্ট করে আমি বলছি, স্পষ্ট করে কি হবে? এক কথা সহজ হচ্ছে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা, ঠিক আছে? আবার দেখো ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে চাহিদা যোগানের ক্ষেত্রে? চাহিদা এবং যোগানের সমতা দ্বারা। চাহিদা কি? কিউডি ইকুয়াল টু কিউএস, এই হচ্ছে ভারসাম্য। অর্থাৎ ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিএস হবে, অর্থাৎ চাহিদা ইকুয়াল টু যোগান হবে। আবারও খেয়াল করো যে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য নির্ধারিত হবে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস হবে। আচ্ছা, সাপোজ আমরা ধরে নিলাম কিউডি ইকুয়াল টু কত ধরবো? ধরলাম 40 মাইনাস 4p, আর কিউএস ইকুয়াল টু মাইনাস 2p আর ধরলাম বিশ। অথবা এটা না, একটু একটু করি, এটা তো যোগান মানে তোমার ওটা তো চাহিদা ভিত্তিক হয়ে গেছে। আচ্ছা, এটাকে ধরলাম, এটা কি হবে? ধরো পি প্লাস, স্যার আপনি বেরিয়ে গেছেন। আচ্ছা ভালো ভালো, কই বাজি নেই তো? এবার ঠিক হয়েছে। এটা 10 দিলাম, সুবিধা হবে। আচ্ছা, এই দুইটা সমীকরণ দেওয়া আছে, চাহিদা হচ্ছে 40 মাইনাস 4p, আর যোগান হচ্ছে p প্লাস 10 অথবা 10 প্লাস p, যেভাবেই আমরা লিখি সমস্যা নাই, 10 প্লাস p লিখলে হইবে আর p প্লাস 10 লিখলে হইবে। আচ্ছা, এই অবস্থায় আমাকে একটু ভারসাম্য দাম একটু বের করে দাও তো, ভারসাম্য দাম কত? বের করো। স্যার 4 টাকা হয়। আরো কয়েকজন বের করো। স্যার 6 টাকা। না স্যার 6 টাকা হয়।
আরো কেউ একটু বের করো। স্যার 6 স্যার টাকা 6 হয়। টাকা আসে। 6 টাকা হয়। টাকাই ওই হয়। 6 টাকা এইটা ঠিক আসে। আছে, 6 টাকা হবে। তাহলে কিভাবে বের করছো? আচ্ছা এখন আমাকে বলো, সবাই এখানে যারা উপস্থিত আছো, 21 জন উপস্থিত আছো, এখনো দেখো একজন একজন করে আসে। এদেরকে আসলে আমি বুঝতেছি না, এর গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করলে তো সবসময় ভোগাবে। আচ্ছা এই যে 6 টাকা হয়, এটা কে কে বুঝেছো আর কে বুঝো নাই? স্যার আমি বুঝছি। আমি বুঝি নাই। আচ্ছা স্যার আমি বুঝি নাই। আচ্ছা, আমি চাইতে হলে দুই পক্ষ বুঝো নাই। কত হলো দাম? 6 টাকা। এটা কিন্তু আমি কাল্পনিক দিছি বা যেভাবে হোক, এটা 10 আগে লেখা পরে লেখা, এটা অসুবিধা নাই। আচ্ছা এখন দেখো 6 টাকা কেন বুঝো নাই? তুমি কিউবি ইকুয়াল টু কিউএস বসাইছো? যারা সবাই বলো জি, স্যার। কিউবি ইকুয়াল টু কিউএস, তুমি প্রথমে লিখবা আমরা জানি, এটারে লিখে নেবা, এভাবে করবা যে আমরা জানি ভারসাম্য অবস্থায়, অথবা শুধু লিখবা যে ভারসাম্য অবস্থায়, খেয়াল করো, ভারসাম্য অবস্থায়, অবস্থায় কি, ভারসাম্য অবস্থায় কি, চাহিদা কিউ সমান ডি যোগান হয়। ইকুয়াল টু কিউএস, অথবা চাহিদা ইকুয়াল টু যোগান। এক্ষেত্রে চাহিদা কত? কিউ ডি এর জায়গায় বসাই দাও 40 মাইনাস 4পি, দেখা যায় তো, ইকুয়াল টু যোগান কত? P plus 10 স্যার পি Plus প্লাস 10 টেন। প্লাস 10। আচ্ছা এখন তোমাকে কিসের মান বের করতে হবে এখানে? স্যার পি এর মান। পি এর মান বের করতে হলে পিন গুলো তুমি কি করবা? স্যার পি এক গুলো এক জায়গায় পাশে নিয়ে নেব নেব। আর এক পাশে সংখ্যাগুলো নিবা, আরেক পাশে নেব। সব এক পাশে নিবা, পি গুলো এক পাশে নাও। তাহলে পি যদি এক পাশে নাও তাহলে এখান থেকে মাইনাস 4পি, আর ওই পি যদি এই পাশে আসে তাহলে কি হয়? স্যার মাইনাস পি। মাইনাস পি ইকুয়াল টু 10, তো ওখানে রয়েই গেল 10, আর এইখানে যাবে কত? এই যে 40, স্যার মাইনাস 40। মাইনাস 40। আচ্ছা সবাই একটু বলো, যারা বলো নাই, জিমু বা যারা এই 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 পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই, স্যার বলো শুভা। স্যার ভারসাম্য অবস্থায় তো দাম আর চাহিদা তো আলাদা আলাদা হইতে পারে, তাহলে কিউডি সমান সমান কিউএস দাম হবে আর কেন? চাহিদা আলাদা হবে মানে? দাম আর চাহিদা তো আলাদাই হবে। ভারসাম্য অবস্থা আমাদের কি সব সূচিত হয় নাই? 10 টাকা অবস্থায় চাহিদা 40 টাকা, 20 টাকা অবস্থায় মানে আহ, চাহিদা 30 টাকা। আমাদের সূচিতে কি চাহিদা আর দাম কি এক ছিল? না স্যার। তো চাহিদার স্যার দাম তো তাহলে সবসময় কিউডি আলাদাই হবে। সমান সমান কিউএস। সেটা হচ্ছে ভারসাম্য অবস্থায়। ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ চাহিদা ইকুয়াল টু যোগান। খেয়াল করো, দাম ইকুয়াল টু চাহিদা না, বিষয়টা হচ্ছে চাহিদা ইকুয়াল টু যোগান। এই যে এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে যোগান, তাহলে এই যে এই এই জি স্যার অংশটা বুঝছি। ইকুয়াল টু হচ্ছে এই অংশটা। তাহলে দেখো দাম আর ই সমান হবে কিনা সেটা দেখো, খেয়াল করো, মিউট করে নাও, মিউট করে নাও। আচ্ছা এখন যদি বলি তাহলে এটা কি হবে? মাইনাস কত? 5p মাইনাস 5পি ইকুয়াল টু কত? মাইনাস 30। মাইনাস 30। উভয় পক্ষকে যদি তুমি মাইনাস সাইন উঠাই দাও, অথবা সরাসরি যদি তুমি লিখতে চাও, তাহলে পি ইকুয়াল টু কি? মাইনাস 30 আর মাইনাস 5। তাহলে মাইনাস 30 এর মাইনাস 5 দিয়ে দিলে হয় কি? প্লাস 6 হয় না? আচ্ছা প্লাস 6। এখন দেখো এই বিষয়টা কি বোঝো নাই? স্যার বুঝছি। একদম খুব মন খুলে বলবা, একজন আমি চাই না যে একদম সহজ জিনিস আমি বুঝাচ্ছি আর এটা বুঝাতে গেলে স্যার নতুন, বুঝছি। হ্যাঁ নতুন পুরাতনের মধ্যে কোনো কথা নাই। এটা আজকে যে আসবে সেও বুঝবা, এটা একটা সম্পূর্ণ ভিন্ন টপিকস, অর্থাৎ ভিন্ন বিষয়। হ্যাঁ বলো কি? আর কেমন কথা জানি আছে। আমার ও কথা এখন ঠিক আছে, একটু তোমার তো নেট, তোমার নেটের সমস্যা, তুমি একটু কথা বলি না, তুমি একটু দেখো, ঠিক আছে? আচ্ছা হারমোনিয়াম বাজছিল। এরপরে দেখো এটাকে আমরা কি দ্বারা সূচিত করতে পারি? এটাকে হ্যালো পি বার, পি বার, পি বার দ্বারা, অর্থাৎ ভারসাম্যকে সাধারণত পি বার দ্বারা সূচিত করা হয়। তাহলে পি বার, এটাই বুঝে নেবা, পি এর উপরে যদি বার থাকে তাহলেই ধরে নেবে এটা ভারসাম্য দাম। আচ্ছা এটা গেল ভারসাম্য দাম, এই পর্যন্ত আমি ধরে নিচ্ছি তোমাদের কারো অসুবিধা নাই। তাহলে আমি ভারসাম্য দামের সাথে ভারসাম্য পরিমাণের কথাও বলছিলাম। আচ্ছা কেউ একটু বলতে পারো যে এখান থেকে ভারসাম্য পরিমাণ কত হবে? স্যার 6।
ভারসাম্য পরিমাণ 6 হবে। আচ্ছা স্যার 16। এইবার মনে হয় একটু ঠিক আছে, আগে ভুল ছিল। 16। আচ্ছা সবাই একটু বের করো তো ভারসাম্য পরিমাণটা কিভাবে হবে, কিভাবে বের করবা? অর্থাৎ দেখো ভারসাম্য পরিমাণ বের করতে গেলে তুমি স্যার কি পি করবা? এর মান বসালে তো হয়ে যাবে। হ্যাঁ, পি এর মান কোথায় বসাবা? হয় কিউডি তে বসাবা অথবা হ্যাঁ জায়গা আছে, কিউ সুতরাং এস এ আমি একটু পিছনে যেহেতু জায়গা আছে আমি পিছনে দিয়ে দেখাই, হয় দুইটাই বসাইলো হয়। এই যে কিউডি দেখা যায় না, হ্যাঁ কিউডি ইকুয়াল টু কি ছিল? এই 40 মাইনাস 4পি। 4p তাহলে এই যে 40 আর এই ইসের মান কত? 6। 4 into 6 তা 4 into 6 40 বিয়োগ এটা কত হয় পূরণ করলে? স্যার 24। 24। 24 24 যদি 40 থেকে বাদ যায় তাহলে কত থাকে? 16। স্যার 16। 16। অথবা তুমি কিউএস এ বসাও। কিউএস ইকুয়াল টু কত ছিল? পি প্লাস 10। পি এর মান কত? 6 প্লাস 16 ইকুয়াল টু 6। তাহলে দেখো কিউ ডি ইকুয়াল টু কিউএস হয়ে গেল। তাহলে তুমি অবশেষে বলতে পারো যে এখানে কিউ ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ কিউ বার ইকুয়াল টু 16। দেখো আমি কিন্তু সত্যি বলছি, আমি আগাবো না যদি এই পর্যন্ত কেউ যদি না বোঝো, কারণ এই পর্যন্ত আমাকে সবাইকে বুঝছি। বুঝতে তা নিয়ে আমাকে আগাইতে হবে, প্রত্যেকটা মানুষ বুঝতে হবে। এখানে এখানে 21 জন যে আছে 21 জনকে বুঝতে হবে। 21 জন বুঝছো কিনা? জি স্যার। বুঝতে পারছি। যদি না বোঝো তাহলে জি একটু স্যার বুঝছি। হ্যাঁ একটু কাজ টাজ দাও, আমি কাজ দিলেও আমি বুঝতে না বুঝে কেউ বোঝো নাই, ভালো গলা খাকরানি টাকরানি দাও এরকম দাও কিছু। আচ্ছা ওকে, তোমরা তাহলে এটা বুঝে গেছো। তাহলে এটা গেছে ভারসাম্য অবস্থা। আচ্ছা এখন আমি ভারসাম্য অবস্থায় কি হয়, তার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে দেখো আমি তোমাদেরকে এই যে এই ঘটনাটাই যদি আমি ভারসাম্যতে দেখাইছি, এই ঘটনা যদি আমি ছবিতে দেখাই অথবা যদি আমি চিত্র এঁকে দেখাই, আমি কিন্তু এখানে আজকে যে সেশনটা আবার বলছি যে গুরুত্বপূর্ণ। এখন যদি এই ক্ষেত্রে বাজারে তাহলে আমি কত পাইলাম, আমি সবকিছু মুছে দেই, তোমার কাছে মনে আছে কত? 6 আর 16, এই দুইটা একটু মনে রেখো, তাহলে সব আমি মুছে দিলাম। আচ্ছা খেয়াল করো একটু, যদি ওই বাজারে দাম যদি 4 টাকা হইতো তাহলে বাজারে কি অবস্থার সৃষ্টি হতো? 4 টাকা মানে কি ভারসাম্য থেকে দাম কম না বেশি? কম। ভারসাম্য দাম হচ্ছে, আমি এটাকে আমি লিখেও রাখি, ভারসাম্য দাম ছিল কত? 6 আর 6 টাকা। ভারসাম্য পরিমাণ ছিল 16। এটা আমরা পেয়েছি। এখন বাজারে দাম যদি 4 টাকা হইতো তাহলে 4 টাকা হচ্ছে ভারসাম্য দাম অপেক্ষা কম, তাহলে দাম যদি বাজারে কম থাকে তাহলে কোন অবস্থার সৃষ্টি হয়? স্যার চাহিদা বাড়ে চাহিদা বাড়ে। গুড, চাহিদা বাড়ে বলতে চাহিদা আর বেশি থাকে যোগান কমে। আর যোগান যোগান কম কমে। থাকে। যোগান কমে। অর্থাৎ সহজভাবে আমি আরো বলি, দাম যদি কম থাকে তাহলে বিক্রেতারা কম বিক্রি করতে চায় আর ক্রেতারা বেশি কিনতে চায়, ঠিক আছে? আচ্ছা এই লাইন কেটে যাবে, আবারও বলি সবাই কিন্তু স্যার কি করে না? আজকের রেকর্ডটা তাহলে ইউটিউবে দিয়েন। স্যার আচ্ছা, গতকালেরটাও দিয়ে। আচ্ছা তাহলে গতকালেরটা দেবো, গতকালেরটা আমি জানি না আজকেরটা দেবো মানে। আচ্ছা এখন দেখো, তাহলে তোমরা সহজভাবে আমরা যদি বলি, তাহলে বাজারে যদি দাম কম থাকে তাহলে কোন অবস্থার সৃষ্টি হয়? দাম কম থাকলে বাজারে বিক্রেতারা বিক্রি করতে চায় না আর ক্রেতারা বেশি পরিমাণ বাজারে বিক্রির জন্য মানে কেনার জন্য চলে আসে। তখন বিক্রেতারা কি করে? তখন ধরো বাজারে ইলিশ মাছ আছে, তখন ওই ঝাঁপির নিচে মাছ রেখে বলবে যে স্যার আজ তো মাছ বাজারে পড়ে নাই, এই জন্য মাছ নাই। তখন কই তো আমার তো জামাই আইবে, ওটা মাছ তো লাগি, যা দেখ বেটা কোনো পাওটাও নাহি, টাকা লাগলে কিছু বাড়াই দিন। তখন ওই ক্রেতা কি করে, ওই বিক্রেতা সে হয়তো একটা ঘুল্লা দিয়ে আইয়া নিজের মাছ নিয়ে যায়, কয় স্যার পাইছি তো কিন্তু দাম বেশি, একটু বাড়াই দিতে হইবে। তা ঠিক আছে, মানে দাম বাড়াবার একটা পদ্ধতি সংকট দেখায়। তাহলে দেখো বাজারে যদি দ্রব্যের দাম কম থাকে তাহলে ক্রেতারা বেশি আসে বাজারে কেনার জন্য, কিন্তু বিক্রেতারা কি বিক্রি করতে চায় না। তাহলে এই অবস্থাটাকে কি বলে?
অনেকে কিনতে চায় কিন্তু পাচ্ছে না কিনতে, এই অবস্থাকে কি বলে? বাংলায় কি বলে বা আমরা সাধারণত কি বলি? ভারসাম্যহীন। ভারসাম্যহীন তো আমরা এইমাত্র পড়লাম, ভারসাম্য তুমি আগে জানতা, আমি বলছি তুমি জানো না কিছু। কি বলে এই অবস্থাটা? যে অনেকে কিনতে চায় কিন্তু বাজারে দ্রব্য নাই, বিক্রেতারা বিক্রি করতে চায় না, তাহলে সেই অবস্থাটা কি? সংকট। গুড, সংকট। সংকট চলে বাজারে, দ্রব্যের ঘাটতি চলে। অথচ দেখা যায় যে দ্রব্যের এই যে পেঁয়াজের একটা কৃত্রিম অবস্থা সৃষ্টি করে, যে দাম বাড়াবার একটা পলিসি নেয়, যে যোগানের সংকট সৃষ্টি করে। তারপর এই হচ্ছে একটা ঘটনা। আর যদি এটাই আমি তোমাদের এখান দিয়ে দেখাবো, তার দ্বিতীয়টা হচ্ছে, যেমন ধরো আরো যদি একটা উদাহরণ দেয়, আমি কুরবানির গরুর কথাই বললাম। যে বাজারে গিয়া কুরবানি গরুতে দেখা গেল কোনো একদিন গরুর দাম পড়ে গেছে, তখন এই যদি ক্রেতারা যদি শোনে যে আজকে বাজারে কম দাম, তাহলে ক্রেতারা ধরো আগামীকাল যাবে, যে নিয়ত করে গেছিল সে কিন্তু আজকে আবার চলে যাবে। কিন্তু বিক্রেতারা তখন কি করবে? বিক্রেতারা তখন চিন্তা করবে আজকে বাজারের দাম, কালকে মনে হয় দাম বাড়বে, সুতরাং আজকে আটা বাজায় সে গরু লইয়া বাজারে চলে যাবে। তো এইরকম করতে করতে যখন দেখা যাবে যেই যে আবার একটা সংকট সৃষ্টি হবে, তখন আবার দাম ধীরে ধীরে বাড়বে, বাড়া অবস্থায় আবার একটা ভারসাম্য অবস্থায় চলে আসবে। এ তো গেল কম দাম অবস্থা। আবার যদি বেশি দাম অবস্থায় থাকে, বেশি দাম অবস্থায় কি করবে? বিক্রেতারা দাম যখন বেশি থাকবে, বিক্রেতারা বেশি পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসবে, কিন্তু দাম বেশি, এই কারণে আর ক্রেতারা কিনতে চাইবে না। তাহলে বিক্রেতারা বিক্রি করতে চাচ্ছে, অর্থাৎ বাজারে দ্রব্য বেশি আনছে, কিন্তু ক্রেতারা কিনতে চায় না, তাহলে কোন অবস্থার সৃষ্টি হয়? তাহলে যেটাকে বলা হয় সেটা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত অর্থাৎ বাজারে দ্রব্য পড়ে আছে, ক্রেতা নাই। আর আগে হচ্ছে বাজারে ক্রেতা আছে, বিক্রেতা নাই বা দ্রব্য নাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে, তাহলে ওইটাকে আমরা আগে যেটা বলতাম সেটা হচ্ছে কি সংকট। বাজার যদি কম দেখে দাম, তাহলে সেই অবস্থাকে সংকট বলে। আর যদি দাম বাজারে বেশি থাকে ভারসাম্য দামের থেকে, তাহলে সেই অবস্থাকে বলা হয় উদ্বৃত্ত। এখন আমরা দুইটা অবস্থায় আমরা একটু একটু এখানে গাণিতিকভাবে আমরা ট্রাই করি। আচ্ছা, তাহলে দাম যখন 4 টাকা হয়, তখন বাজারে চাহিদার পরিমাণ কত? অর্থাৎ কিউডি কত? বলো, এত সময় লাগার কথা না তো। 24। 24। আচ্ছা, আমি এখন এই 24 40, আর এইখানে হচ্ছে 4 ইনটু ইয়ের দাম 4, তাহলে হয়ে গেল কত? 40 16 বিয়োগ 16 ইকুয়াল টু 24। ঠিক আছে। আর তাহলে জি স্যার কিউএস কত? 14 স্যার এইটা 14। তাহলে কিউএস ছিল কই? সমীকরণ পি কত তখন? পি হচ্ছে 4 আর যোগ 10, ডাইরেক্ট আমি এই পাশেই লিখলাম যে কত হলো? 14। তাহলে এই অবস্থায় দেখো বাজারে কি অবস্থা সৃষ্টি হচ্ছে। বাজারে ক্রেতারা ধরো সাপোজ 24টা দ্রব্য কেনার জন্য বাজারে ক্রেতারা গেছে, কিন্তু বাজারে দ্রব্য আছে 14টা। তাহলে এই যে 10টা দ্রব্য, এই 10টা দ্রব্য কি হ্রাস পেয়েছে। 10টা দ্রব্যকে কি বলবো, আমি কি ভাষায় বলবো? যে 10 একক দ্রব্য বাজারে সংকট আছে নাকি লোকাল। আর যদি আমরা অর্থনীতির ভাষায় এখানেই বলি, তাহলে এইখানে কোনটা বেশি? চাহিদা না যোগান? চাহিদা। চাহিদা। তাহলে এটাকে বলে অতিরিক্ত চাহিদা। ঠিক আছে, বাজারে যোগানের চেয়ে যদি চাহিদা বেশি থাকে, তাহলে সেই অবস্থাকে বলা হয় অতিরিক্ত চাহিদা। এবং এই অতিরিক্ত চাহিদা কোন অবস্থার কারণে সৃষ্টি হয়? বাজারে যদি দাম ভারসাম্য দাম অপেক্ষা কম থাকে। তাহলে দেখো বাজারের দাম যদি ভারসাম্য অবস্থার চেয়ে কম থাকে, তাহলে সেই অবস্থায় কি হয়? চাহিদা গ্রেটার দ্যান যোগান, নাকি? এটা হচ্ছে না? চাহিদা 16 আর 14। তাহলে এই অবস্থাকে বলা হয়, অর্থনীতি ভাষায় বলা হয় অতিরিক্ত চাহিদা। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আসতে পারে যে অতিরিক্ত চাহিদা কাকে বলে? তুমি বলবা যে বাজারে যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চাহিদার অবস্থা সৃষ্টি হয়, বা সেই অবস্থাকে অতিরিক্ত চাহিদা বলে। সাধারণত দ্রব্যমূল্য বাজারে ভারসাম্য দাম অপেক্ষা কম থাকলে ওই দ্রব্যের চাহিদা বাজারে বেশি থাকে, আর যোগান কম থাকে, এই কারণে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু মিট করো।
আচ্ছা, এখন যদি আমি তোমাকে এটা আমি আবার মুছে দেই, এখন দিয়ে তোমাকে এইটাকে আমি বললাম যে দাম 8 টাকা হইল, তখন বাজারে কোন অবস্থা সৃষ্টি হবে বলো? তো যোগান। বলো বলো, এরকম কইরা বের করে আমাকে দেখাও, বের করিয়া কইরা ওইভাবে লিখে দেখাও। স্যার এই জায়গায় চাহিদা হচ্ছে 8 আর যোগান হচ্ছে 18। আচ্ছা, চাহিদা 8, যোগান 18, আমরা একটু মনে হয় হয়েছে, তারপর একটু দেখে নেই। তাহলে কিউডি ইকুয়াল টু কত হবে? 40 বিয়োগ 4 ইনটু 8, অর্থাৎ 32। আমি একবারই দেখলাম, তাহলে 32 যাবে 40 থেকে, বাদ থাকবে কত? 8। ক্লিয়ার? 8। আর কিউএস হবে কত? এই যে এটা হচ্ছে 8 যোগ 10 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে এই অবস্থাটা কি অবস্থা? এখানে কিউএস গ্রেটার দ্যান কিউডি, অথবা এভাবেও লিখতে পারি কিউডি লেস দ্যান কিউএস, অর্থাৎ কিউএস এখানে বড়। তাহলে এই অবস্থাটাকে কি বলে? এই অবস্থাটাকে বলা হয় অতিরিক্ত যোগান। যোগান। অতিরিক্ত যোগান, যা আমরা এই মিট করো এতবার মিট করা কথা বললে তো আসলে ইজ্জতই থাকে না। আর এটা হচ্ছে কি অতিরিক্ত যোগান। এই কথাটা যে স্যার বাংলা দুইটাই তো এক লিখছেন। মানে দুইটাই এক লেখছি মানে কি করে ইয়ে? দুইটাই কিউএস বড় দিছেন। দুইটাই তো কিউএস বড়, হইতো এখানে, এখানে কিউএস বড় না? 18 না? একটা দেখছি এই পাশে লেখছি আর ওই পাশে লেখছি। যখন কিউডি বড় ছিল তখন তো অতিরিক্ত যোগানই ছিল। অতিরিক্ত চাহিদা ছিল, চাইতে ছিল। ও আচ্ছা। অতিরিক্ত চাহিদা ছিল। আর এটারে দেখো লেস দ্যান আর গ্রেটার দ্যান দিয়ে দেখাইছি আমি। এটারে লেখছি যে কিউএস গ্রেটার দ্যান কিউডি আর কিউডি লেস দ্যান কিউএস, অর্থাৎ চিহ্ন আমি যেদিকেই দেই, যেদিকে বড় সেইটা বড়, এটাই তো বড়, সব বড় না? অর্থাৎ আমি বলছি এভাবে প্রকাশ করা যায়, এভাবে প্রকাশ করা যায়। এর মধ্যে একজন আউলেই গেছে, তাহলে নিচেরটা কি বুঝতে দেবো? আউলেবার কিছু নেই, আমি তো দুইটা জিনিস একই দেখছি। কি বুঝছো? ফিমা বলছিল না কি বলছিল? আচ্ছা না স্যার আমি বলিনি। বলছিলাম না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা অসুবিধা নেই, এটা ঠিক আছে তোমার বোঝায়। তাহলে এখন দেখো, তাহলে বাজারে যদি দ্রব্যের দাম বেশি থাকে, বাজারে যদি কম থাকে, তাহলে কোন অবস্থা সৃষ্টি হয়? এখন আমরা এই যে ঘটনাটাই আমরা গণিতের মাধ্যমে দেখাইছি, এখন এই ঘটনাটা আমরা যদি চাহিদার সূচির মাধ্যমে দেখাই, খেয়াল করো, চাহিদা থাকুক, চাহিদার সূচির মাধ্যমে আমি দেখাবো। কিভাবে দেখাবো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কি চাহিদা, এই ক্ষেত্রে আমার টার্গেট কি? আমি চাহিদা রেখা আঁকবো, যোগান রেখা আঁকবো, তাহলে আঁকার ক্ষেত্রে আমার প্রথমে সূচি বানাতে হবে। তাহলে খেয়াল করো যে এইখানে আমরা এমন ভাবে সূচিটা করব যে, একটু বড় সূচি করি, যে এমন ভাবে আমি সূচিটা করব, দেখা যায় না? হ্যাঁ, এমন ভাবে আমি সূচিটা করব যে সূচির প্রথম অংশে কি থাকবে? প্রথম অংশে কি থাকবে? দাম। এই অংশে থাকবে তোমার কিউডি, আর এইটা হচ্ছে ধরো কিউএস, অর্থাৎ চাহিদা যোগান সূচি আমি একসাথেই দেখাইলাম। আমি 3টা দাম দেখাবো মাত্র। এইরকম সূচির ক্ষেত্রে 3টা দামই দেখাবা, বেশি দেখাবার কোনো দরকার নেই আমাদের। ছবি যখন আঁকবো এটাই আমি ধরো এটারই ছবি আঁকবো। আচ্ছা, এখন ধরো আমার ভারসাম্য দাম কত হয়েছে? ভারসাম্য দাম কত হয়েছিল? 6। 6, ওই যে লিখে রাখছি। তাহলে 6 কে তুমি মাঝে রাখবা। তাহলে যখন 6 অবস্থায় কিউডি কত ছিল? 16। কিউএস কত ছিল? কথা কেন কেন? 16। 16ই ছিল, দুইটাই তো 16 ছিল। আচ্ছা, তাহলে এই হ্যাঁ অবস্থা, 16। হ্যাঁ 16ই। তাহলে এই অবস্থা যদি আমি তুলনা করি, তাহলে এই অবস্থাটাকে কি বলা যায়? এই অবস্থাটাকে বলা যায় ভারসাম্য অবস্থা। কি অর্থাৎ এই ক্ষেত্রে কিউডি ইকুয়াল টু কিউএস, নাকি? কিউডি ইকুয়াল টু কিউএস না? তাহলে এই অবস্থাটা কি বলা হয়? ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থা। আজকে যারা, এই যে গতকালও যারা আসলো না, আজকে যারা আসলো না, আজকেরটা কেমনে কালকে বুঝবে? কও, আমার তো খুবই বিরক্তি লাগে
ই না থাকলে একদিন আসবে না, খুবই বিরক্তিকর। আজকে যারা একদম নতুন তারা তো সবই তো বুঝতেছে মোটামুটি মনে হয়, কিন্তু দুইজন আবার অ্যাড হয় নাই। আচ্ছা এখন দেখো দাম যদি এখন আরেকটা ধরছিলাম 4 অবস্থায় কিউডি কত ছিল? স্যার 24। গুড, 24। কিউএস কত ছিল? 14। 14। তাহলে এই অবস্থাটা কি ছিল? কিউ ডি গ্রেটার দেন কিউএস। তাহলে এই অবস্থাটার নাম কি? চাহিদা। স্যার অতিরিক্ত চাহিদা। চাহিদা। অতিরিক্ত চাহিদা। স্যার আমার বইয়ে এটা দামের ঊর্ধ্বগতিও লেখা আছে। আর পরে দাঁড়া, এত অস্থির হইলে চলে না, সব কথা একবারে কইয়ে দেয় আগে আগে। আচ্ছা এখন তাহলে কি অতিরিক্ত অতিরিক্ত চাহিদা। তাহলে এখন দেখো এটাকে আমরা বলতে পারি ভারসাম্য অবস্থা। আমি আমার মতো করে দিলাম ভারসাম্য অবস্থা। কি ভারসাম্য অবস্থা? আর এটা দেখলাম বাজার পরিস্থিতি। আমি বললাম, আমি নিজের মতো করে নিলাম বাজার পরিস্থিতি, বা বাজারে কোন অবস্থার সৃষ্টি হচ্ছে, এটাকে বললাম তোমার বাজার পরিস্থিতি। ডাক্তারি হাতে লাস্ট চিন্তা নেই। আচ্ছা যদি 8 টাকা হতো তখন কত হতো? 8 টাকা হলে স্যার চাহিদা হতো 8 আর যোগান হতো 18। 18টা। এটা কোন অবস্থা? কিউএস গ্রেটার দ্যান কিউডি। এটা কি কোন অবস্থা বলে? অতিরিক্ত যোগান। যোগান। অতিরিক্ত যোগান। আচ্ছা আজকের পড়া কি একদম রসগোল্লার মতো লাগে না? দেখো যারা এটা আসবে না তারা কিন্তু কিছুই জানলো না। স্যার হ্যাঁ, 2 জন না জয়েন করতে পারে নাই। আবার নতুন করে মানে যোগ দিতে বলো। তার চেষ্টা করতে থাকবে। আমিও তো দেখতেছি যে 2 জন আসতে পারে নাই। আচ্ছা ভিডিও ক্লাস দেখে নেবে। পারে না এমন কোন কথা আছে? আমি তো আইডি তো একই আছে, আগের বার পারছে, এখন পারবে না, একবার পারে না, 2 বার পারে না, চেষ্টা করবে। আচ্ছা যদি এখন তো না পারে ই করবে, ভিডিও ক্লাস দেখে নেবে। আচ্ছা এখন দেখো এই অবস্থা হইলো। এখন যে এর আগে বললাম, আচ্ছা এখন ওই যে কি বলছিল জানো, দামের অবস্থা। আচ্ছা যদি আমরা দাম দিয়ে যদি এটা বিশ্লেষণ করি, খেয়াল করো যে দামের কি ঘটনা ঘটবে, দাম অবস্থা বা দামের কি হবে। দাম অবস্থায় লিখলাম, আমি আমার মতো করে লিখলাম, অর্থাৎ দামের অবস্থা কি হবে। আচ্ছা এই ক্ষেত্রে বলো দাম এই অবস্থায় দাম কি হবে? মাঝখানে ভারসাম্য অবস্থায় থাকবে। দাম কি হয়? সেটাকে হয় দাম স্থির থাকবে, অর্থাৎ এই অবস্থায় দামের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওই যে বললাম ভারসাম্য অবস্থায় দাম মেনে নেবে, এও মেনে নেবে, ও নেবে না, দাম আর বাড়া কমার ঘটনা আগেই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দাম কি থাকবে? দাম স্থির থাকবে। আচ্ছা এই অবস্থায় দাম কি হবে? দামের ঊর্ধ্বগতি। ওই আগেও শিখছে ঊর্ধ্বগতি, অর্থাৎ দাম বাড়বে। সহজভাবে যদি বলি দাম বাড়বে না। কেন বাড়বে এটাও তো আমি ব্যাখ্যা দিলাম। যখন এই দাম কম তখন ওই যে মাছ বিক্রেতা নিজের মাছ ঝাঁপির নিচে রাইখা তখন বলবে আজকে তো বাজারে মাছ পড়ে নাই, কিন্তু ধরো তোমার অর্থাৎ যার মেয়ে আছে তার মেয়ে জামাই আসবে, সে তো কইবে বেটা আমার তো মাইয়ে জামাই এসে আজকে ইলিশ মাছ লাগবেই, দেখ কোন জায়গায় টেনে দিতে পারো কিনা। কয় বাস তো নাই, আরো বেশি লাগবে, দাম বেশি দেওয়া লাগবে। অর্থাৎ সংকট হইলে সে অবস্থায় কি দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে বাজারে। স্যার অতিরিক্ত চাহিদায় না দাম কমার কথা? না, অতিরিক্ত চাহিদা বাজারে, তোমার চাহিদা বেশি আছে কিন্তু পণ্য নাই, সে অবস্থায় পণ্যের দাম বাড়বে। অর্থাৎ সংকট অবস্থায় এই যে পেঁয়াজের আমদানি নাই, তৈল পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসে না, পেঁয়াজ উৎপাদন ভালো হয় নাই, পেঁয়াজের সরবরাহ নাই, এই নানা কারণে অর্থাৎ পেঁয়াজ বাজারে নাই, এই কারণে এই অজুহাত দেখাইয়ে দাম বাড়ায়। তাহলে অতিরিক্ত চাহিদা যদি থাকে, অর্থাৎ বাজারে যদি ক্রেতারা বেশি কিনতে চায় কিন্তু কিনতে পারে না, দোকানে যদি যে মাল নাই সে মালের দাম বাড়ে, কি বাড়ে না? তাহলে এটা হচ্ছে দাম বাড়বে। আর এই অবস্থায় কি থাকবে? এই অবস্থা হচ্ছে দাম কমবে। তাহলে এটাকে ওই যে এই যে কে জানে বারবার বলতেছিল যে এটা হচ্ছে দামের ঊর্ধ্বগতি, এই অবস্থায় দামের ঊর্ধ্বগতি থাকবে, এই অবস্থায় দাম স্থির থাকবে, এই অবস্থায় দামের তোমার নিম্নগতি অর্থাৎ কম থাকবে। তাহলে দেখো টোটাল জিনিসটা আমি একটা ছকের মাধ্যমে, এই যে ছকটা যদি বুঝো তাহলে একদম তোমার এই জিনিসটা ইজি হয়ে গেল। আর বারবার বলি আজকে যারা ক্লাস মিস করতেছে তাদের কাছে কিন্তু এই জিনিসটা তোমার জটিল হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা প্রথমে অঙ্ক করে দেখালাম, একটা সূচির মাধ্যমে দেখালাম। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে না, সেটা কি? যোগান।
আমরা অর্থাৎ কি যোগান না, আমরা চিত্রের মাধ্যমে এই ঘটনাটা একটু দেখাবো। ঠিক আছে, চিত্রের মাধ্যমে দেখাবার জন্য চিত্র আঁকতে আমার সূচি লাগে না? সূচি লাগবে? হ্যাঁ স্যার। জি সূচি স্যার। লাগবে। তাহলে আমি একটা কাজ করি, এইখানে এত সূচিটা আবার সব নতুন করে না মুছে, এই পার্টটাকে আমি একটু মুছে দিই। মুছে জাস্ট এই জায়গাটা, তোমাদের আগে পরে মুছলে হইতো। তোমাদেরকে আমি প্রথমে একটু আঁকতে দিলাম যে এই যে টোটাল ঘটনাটা একটা ছবির মাধ্যমে একটু দেখাবো। টোটাল ঘটনাটা ছবির মাধ্যমে দেখাবো। আমার হাতে 10 মিনিট সময় আছে সর্বোচ্চ। পারবে? সাহস আছে কার কার? পারবা? দুই একজন একটু সাহসীরা বলো তো, কার কার সাহস আছে যেটা দেখা দেবো? সাহস আছে, বাট আমি এক জায়গায় আছি, খাতা কলম না। মাটিতে আঁকো, স্যার আমি ফ্লোরে ছাদে আঁকো, আছি। মাটিতে আঁকো, ফ্লোরে আঁকো। সবাই পারবা। আসলে এখন যারা রেগুলার ক্লাস করছো তারা পারবা। কারণ কি, এখানে একটা চাহিদা রেখা আঁকবা, একটা যোগান রেখা আঁকবা, যা ঘটনা ঘটে ঘটুক। চাহিদা রেখা আঁকো, যোগান রেখা আঁকবা এবং পারবা। এটা তোমরা 2 মিনিটের মধ্যে পারবা, আমি বলে দিলাম, যদি চেষ্টা করো। 2 মিনিটের মধ্যে না পারলে অসুবিধা নাই, তুমি 2 মিনিট চেষ্টা করো। জাস্ট 3 মিনিট পর আমি এঁকে দেবো। যার যার আঁকার চেষ্টা করো শুধু। মারিয়া ঢুকতে পারতেছে না, মারিয়ার নেট তো অনেকদিন ধরে জ্বালায়। ও মারিয়া আর কামরুন না ঢুকতে পারে নাই। স্যার পেরেছি এখন ঢুকতে। মারিয়া পারছো, কিন্তু কামরুন আর পারে না এখনো। লিংক দিয়ে চেষ্টা করছো নাকি দিয়ে পারছো, আইডি দিয়ে পারছো? জি স্যার, এই যে এবার পারছি। লিংক দিয়ে না আইডি? আইডি পাসওয়ার্ড দিয়ে না লিংক দিয়ে পারছো? স্যার লিখ দিয়েই পারছি, আইডি দিয়ে দিছিল তারপর স্যার প্রথমে কোনোটা দিয়েই হয় না, তারপরে লিখ দিয়েই পারছি। বুঝছি, চেষ্টা চালাইতে হয়। এখন এর খবর কি? নাহার পারে নাই। আচ্ছা, না পারলেও তো আমরা আগের অংশটা মোটামুটি শিখছি। কেউ কি দাঁড় করাইতে পারছো স্ট্রাকচার? লুনা, কথা কও, কেউ কি পারছো? আচ্ছা, চেষ্টা চালাও। এই দোলা কি বুঝতেছো? জি স্যার বুঝছি। গুড। না তোমরা একটু নতুন তো, তোমাদের নিয়ে আমার একটু টেনশন আছে। আর ওরা না স্যার সমস্যা না, আজকে তো একদম নিউ টপিক। হ্যাঁ, নিউ টপিকস ক্লাস হচ্ছে, আর রেগুলার হইলে সবই বুঝবা। পিছনে যা ঘাটতি আছে তাও। জি স্যার। আচ্ছা, তোমাদের 2 মিনিট শেষ, এখন আমি দেখাই। দেখো আমরা যে আঁকবো, তাহলে এই একটা থাকবে কি, এটা হচ্ছে চাহিদা অথবা যোগান। তাহলে এটাকে আমি কিউডি আর কিউএস দুইটাই লিখতে পারি, অথবা শুধু কিউ দিয়ে লিখলেও হয়, পরিমাণ। আর এই পাশে হচ্ছে দাম, এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে আমি প্রথম কোনটা আঁকবো? প্রথম হচ্ছে আমি চাহিদা রেখা আঁকবো। তাহলে প্রথম আমার স্কেল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্কেল আমি কত ধরবো? দেখো 2, 6, 8। তার মানে 2, 6, 8 আমি সরাসরি ধরতে পারবো না, আমি ধরবো 2, 4, 6, 8। তাহলে 2, 4, 6, 8 যেন খালি চোখে এটারে অসামঞ্জস্যপূর্ণ না দেখা যায়। 2, 4, 6, 8। আর এই পাশে আমি কত ধরবো? এই পাশে আমি 4 ঘরের নামটাও ধরতে পারি। আমি 4 ঘরের নামটাই ধরলাম। এই 1, 2,
3 4 একটু বড় হয়ে গেছে, খুব বড়, এই 5। আচ্ছা তাহলে এটা কি 4 8 12 16 20। ঠিক আছে, স্কেল ধরাটা খুব ইম্পর্টেন্ট, স্কেল আগে ধরে নেবা। 20 গেল। এখন আমি আঁকবো কি, প্রথমে স্যার একটা 24 তো আছে। কোথায়? ও কিউডি তে 24 আছে, তাহলে ঘরগুলো তোমাকে আচ্ছা আমি কি সামনে দিয়ে দেবো? আবার মোছা লাগবে না, 24 এটাই, ওই কিউডি আর কিউএস তো তুমি এটা ধরেই নেলা, যেহেতু দেখা যায়। এই ধরো 24 দেখা যায় না? গুড, অনেক সুন্দর হয়েছে। এখানে ধরে নেবা এটা হচ্ছে কিউডি আর কিউএস, এটা লিখে নেবা তুমি। আমার যেহেতু বোর্ড বড় না, আমি বড় করতে পারিনি। আচ্ছা সর্বোচ্চটা ধরবো, এটা ধন্যবাদ যে মনে করাই দিছো, আমি শুধু এইটার দিকে তাকাইছি। আচ্ছা এখন যখন দাম হচ্ছে 4, 4 এ যাই, 4 যখন 4 তখন মানে চাইলে কত? 24। এই 4 যখন 4 তখন চাইলে হচ্ছে 24। আমি এই একটা বিন্দু পাইলাম, একটা বিন্দু আমি পাইলাম। আচ্ছা এই একটা বিন্দু। যখন 18 পরে আসি, 18 কোথায়? 18 আসবে যখন যেটা লাগবে আমি সেটা করব। যখন 6 তখন কত? 16। 6 খেয়াল করো, 6 যখন তখন হচ্ছে এই 16, যখন যেটা লাগবে সেটা দেব। 18 তুমি দিয়ে নেবা, 16 দুটো বিন্দু পাইলাম। যখন চাহিদা আঁকবা, চাহিদা আঁকবা, যখন যোগান আঁকবা, যোগান আঁকবা, একটার মধ্যে আরেকটা কিন্তু গুলাবে না, তাহলে সমস্যা আছে। যখন 8 তখন 8, এই 8 আর এই 8 আমি অ্যাজ ইউজুয়াল, তাহলে এই যে স্ট্রেট একটা রেখা পাইলাম, স্ট্রেট একটা রেখা পাইলাম। এই রেখাটা কি রেখা? এটাকে আমি ধরলাম ডিডি, অর্থাৎ চাহিদা রেখা। আমরা সবাই এভাবে আঁকছি না? ভালো করে প্র্যাকটিস করছি, আমি প্রচুর পরিমাণে সময় দিয়েছি, তোমরাও অনেক কষ্ট করছো এই চ্যাপ্টার নিয়ে। সুতরাং এটা আঁকতে আর অসুবিধা হওয়ার কথা না, যারা রেগুলার ক্লাসে ছিল। সমস্যা আছে আঁকতে? না স্যার। একটু আওয়াজ দাও, গায়ে একটু শক্তি পাই। এই গেল তাহলে ডিডি, অর্থাৎ চাহিদা রেখা হলো। এখন তুমি যোগান রেখা আঁকবা। যখন 4 তখন কত? 14। তাহলে যখন 4 তখন 14 এখানে নাই, 14 হবে কোথায়? এই যে মাঝখানে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। 12 আর 16 এর মাঝখানে 14 না শোনা গেল? দেখো নেটে সমস্যা তোমার হয়তো। এই হচ্ছে 14, এটাকে ছোট করে লিখেও নিতে পারো। তাহলে যখন 4 তখন 14, তাহলে 4 আর 14 এই একটা বিন্দু পাইলাম। খেয়াল করো এই একটা বিন্দু। দ্বিতীয়টা হচ্ছে 6 এবং 16, অর্থাৎ এই যে এই বিন্দুটা 16 6 এই বিন্দুটা। আর স্যার সাউন্ড আসছে না। সবার জন্য কি? শুনতে পাচ্ছি। যাদের সাউন্ড যায় না তারা একটু ইসে আসো, কি বলে, নেটওয়ার্কে দুর্বল আছে। ঠিক আছে, সাউন্ড এমনিতে হচ্ছে, তোমরা একটু ই করো বা খেয়াল করো, দেখো যে কি হয়। এটা সাউন্ডটা অত ইম্পর্টেন্ট না। আমি যেহেতু চাহিদা যোগান তোমরা আগেই আসছো জানো। যখন 6 আবার দেখো, যখন 4 তখন 14, এই 4 এই 14, যখন 6 তখন 16, এই 6 এই 16, এই দুটো বিন্দু পাইলাম। আর যখন 8 তখন 18, এই 8 সরি বাঁকা হয়ে গেছে, এই 8 8 এর সাথে 18 কোথায়? এই 16 আর 14 এর মাঝখানে 18, এই ধরো 18। তো 16 আর 20 এর মাঝখানে। হ্যাঁ 16 আর 20 এর মাঝখানে। তাহলে দেখো এই 18, তাহলে একটু সোজা করে নাও, এই ধর 18। তাহলে আমি কোন রেখাটা পাবো? এই রেখাটা আমি পাইলাম, ঠিক আছে, এই রেখাটা পাইলাম। তাহলে এটা কোন রেখা? এটা হচ্ছে এস এস যোগান রেখা, এস এস যোগান রেখা। ঠিক আছে, এস এস যোগান রেখা। এখন দেখো চাহিদা রেখা যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে সেট করলো? পরস্পর এই যে ই বিন্দুতে সেট করলো। স্যার 6 এবং 16 বিন্দুতে। এই যে ই হচ্ছে, এটা কি ই বিন্দু দ্বারা সূচিত করবা। ই বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। খেয়াল করো ই বিন্দুটা এখানে কি বিন্দু? ই বিন্দুটা হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। এই দেখো এই ই বিন্দুতে, এই দেখো এই ই বিন্দুতে কি? ই বিন্দুতে পরস্পর সমান হয়ে গেছে। তাহলে এই যে আমরা যদি এই ছবি অনুসারে আঁকাই, তাহলে এখানে মারিয়া একটু মিট করে নাও, মারিয়া মিট করে নাও, তাহলে ই বিন্দুতে। তাহলে দেখো দাম, খেয়াল করো আমরা যদি আগে বুঝেছিলাম দাম যখন 4 টাকা তখন এই মারিয়া মিউট করো, মিউট করো, মিউট করে নাও।
আচ্ছা, এরপরে দেখো, তাহলে দাম যখন 4, তখন এই যে এটা হলো 14 আর এটা হলো 24, এই 14 কি এই যোগান রেখাকে সেট করছে, এই যোগান রেখা 14, এই দেখো 14 আর এই 24, তাহলে এই অংশটা হচ্ছে কি অতিরিক্ত চাহিদা, অথবা বাংলায় যদি বলি এই অংশটা হচ্ছে সংকট বা ঘাটতি, বা যেটাকে আমরা ইংলিশে বলি অতিরিক্ত চাহিদা। আর এই অংশটায় চাহিদা কম যোগান বেশি, তাহলে এটা হচ্ছে অতিরিক্ত যোগান বা উদ্বৃত্ত। উদ্বৃত্ত। হ্যাঁ, উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো এই অবস্থায় যদি থাকে কোন দ্রব্যের দাম যদি ভারসাম্য দামের থেকে বেশি থাকে, তাহলে সে কি করবে, অবস্থা কি করবে, দাম কমবে। দাম বেশি থাকলে দাম কমবে। তাহলে দাম কমলে দেখো, দাম কমলে তাহলে কি হচ্ছে, দাম কমলে চাহিদা বৃদ্ধি কি বলে, চাহিদা বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে এই দেখো, এই তুমি যতই নিচে নামবা, আগে চাহিদা ছিল এই, তারপর চাহিদা হবে এই, তারপর এই, তারপর এই, তারপর এই, চাহিদা বাড়তেছে। আর দাম বাড়লে যোগান বৃদ্ধি কি বলে, যোগান কমবে। এইখানে আগে যোগান ছিল এই, তারপর কমবে, তারপর কমবে, তারপর কমবে, এরপর এক অবস্থায় এসে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, ভারসাম্য তোমার নির্ধারিত হবে। আবার ঠিক যদি দাম যদি কম থাকে, তাহলে কম অবস্থায় কি হবে, কম অবস্থায় দাম বাড়বে। তাহলে দাম বাড়লে চাহিদা বৃদ্ধি অনুসারে কি হবে, চাহিদা বৃদ্ধি অনুসারে তোমার চাহিদা কমে যাবে, দাম বাড়ছে চাহিদা কমবে। তাহলে এই অবস্থায় দেখো, দাম যত বাড়ে চাহিদা তত কমতেছে কমতেছে কমতেছে, এখানে কমবে, এই কমবে, অর্থাৎ এই চাহিদা কমতেছে। আর যোগান কি হয়, দাম বাড়বে যোগান বাড়বে, এই হচ্ছে যোগান রেখা। এরপরে এই বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তাহলে দাম কম অবস্থায় দাম কম অবস্থায় থাকলে দাম বাড়বে, ফলশ্রুতিতে চাহিদা কমবে, যোগান বাড়বে। এমন অবস্থা উপনীত হবে যে এক অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, ভারসাম্য নির্ধারিত হবে। তাহলে টোটাল বিষয়টা গেল এমন। আমি শেষের দিকে ছবি বুঝাবার সময়ের কারণে একটু আমি স্যার উদ্বৃত্ত কোন পর্যন্ত দেখাইছিল? উদ্বৃত্ত ওইটা কোন পর্যন্ত এই যে উদ্বৃত্ত হচ্ছে এই অংশটুকু, এই অংশটা উদ্বৃত্ত, অর্থাৎ এই যে এই অংশটা উদ্বৃত্ত, আমি একবারে ছবিরে ভিজি ভিজি বানাই গেলে যায়। আর এই অংশটা হচ্ছে তোমার সংকট। এই সংকট তাহলে কত, এই 24 থেকে বাদ হচ্ছে 14, অর্থাৎ 10 একক সংকট। আর এই ক্ষেত্রেও 10 একক উদ্বৃত্ত। এখন দেখো, প্রশ্ন কিন্তু এইখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। আমি এরপরও দেখো সবার উদ্দেশ্যে বললাম এই ভিডিও দেব, তারপরও যারা যদি এটা কোনো সমস্যা হয় আমি কালকে আলোচনা করবো। আজকে কিন্তু আমি অনেক বেশি আলোচনা করছি, সত্যি কথা, তোমরা বুঝতে পারছো, এই জন্য আমি খুব দ্রুত আগাইতে পারছি। আমি অন্য ব্যাজে এত পরিমাণ আগাই না, এই ছবি আমার বুঝাইতে আরো দিন লাগে। আমি দরকার হলে এই বিষয়ে টপিক শুরু করার আবার আমি কালকে নেব, কালকে আবার আলোচনা করব। তার আগে তোমাকে আগে বাসায় বুঝতে হবে কোন অংশটা বুঝছো কোন অংশটা বুঝে নাই, একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে। তাহলে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি সময় সংকটের কারণে। তো ভালো থাকো, আর বাসায় কিন্তু এটা ভালো করে দেখো। আর তোমরা একটু আবারও দেখো, নিজেদের মধ্যে যোগাযোগ করো, কে কে অনুপস্থিত তাদের তালিকা করো, তালিকা আমি করে দেবো করিয়া। ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।